আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী, অপরাধীদের সরাসরি গ্রেফতার ও তাৎক্ষণিক সাজা দিতে পারবেন কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। রাজধানী মোহাম্মদপুরে বাসায় ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা, পুলিশের দাবি নারী ঘটিত বিরোধ। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি। এবং শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির 1898-12-1 ধারা অনুযায়ী 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হলো। রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সচিব জেতুপ্রোর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারা দেশে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898 বেশ কিছু ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। ফলে অপরাধীদের সরাসরি গ্রেফতার ও সাজা দিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। একই সাথে বেআইনিভাবে কেউ রাস্তা দখল করে সভা সমাবেশ করলে তাও ছত্রভঙ্গ করার ক্ষমতা রয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে। রাজধানীর মোহাম্মদপুরের শাহাদত হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুর 3 রাস্তার মোড় এলাকার গ্রিনভিউ হাউজিং এর সড়কে হাঁটছিলেন শাহাদত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন তার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি রাস্তার পাশের একটি বাসায় ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে শাহাদতকে উদ্ধার করে শহীদ সরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নারী ঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চম্পানগরে। গ্রিন ভ্যালি হাউজিং, এটার মুখে ছেলেটাকে ধাওয়া করে কোপায়। সে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তারপরে আসলে রক্তক্ষরণে সে মারা যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে প্রেম ঘটিত কিছু একটা হতে পারে। তো আমরা সব দিকেই বিবেচনা রেখে তদন্ত আগায় নিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টনের সমাবেশে তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের পথ ধরে সরকার নির্বাচনী রোড ম্যাপে উঠবে বলে আশা করেন তিনি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন। মানুষের উপস্থিতি তখন জনসমুদ্রে রূপ নিয়েছে। নয়াপল্টনের সমাবেশের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে মূল সড়ক, অলিগলিতে। আকাশে ওড়ানো এটিএন বাংলার ক্যামেরার চোখে ধরা পড়ে স্বৈর শাসন থেকে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উপস্থিতি। তিল ধারণের ঠাঁই ছিল না পল্টন, কাকরাইল আর ফকিরের পুলের সড়কে। সন্ধ্যা নামার আগে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে সমাবেশে যুক্ত হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে।
রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন, জনগণকে সম্পৃক্ত করা না গেলে সংস্কারের সুফল পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। বছর 2 আগে বিএনপি সহ সমমনা দলগুলোর 31 দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে তা সংশোধন পরিবর্তনের যে কোনো আহ্বানকে স্বাগত জানাবে তার দল। কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের তারেক রহমান বলেন, আগামী দিনে রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। 17 মিনিটের বক্তব্যে তিনি বলেন, 2024 সালে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে, বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে রাজি হলেও এদেশের মানুষ স্বৈরতন্ত্রকে মেনে নেয় না। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলেও আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না। তাই জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে আরো বেশি করে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের পরামর্শ দিলেন তারা। পাশাপাশি অতীতে আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মী নানাভাবে অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের দলীয়ভাবে পুরস্কৃত করার কথা বললেন। পাশাপাশি যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে, কঠোর হবে, এমন বার্তাও আজকের সমাবেশ থেকে দিলেন বিএনপির শীর্ষ নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার 43 দিন পার হলেও কোন স্ট্যাটাসে তিনি সেখানে রয়েছেন তা জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশ ছাড়ার 45 দিন পর শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে, তবে সবকিছু আইন দিয়ে চলে না বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত কাজ শুরু করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত সব ঘটনা খতিয়ে দেখবে তারা। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে বৈঠক করেন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তদন্ত সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আসছে, তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু বলতে চায় না। কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে, তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে, মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক সেটা তারা জানে। আমরাও চাই না, এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হোক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হলে ভারতে কোন স্ট্যাটাসে থাকবেন তা নিয়ে প্রশ্নের জবাব দেন তৌহিদ হোসেন। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, ওই দিনক্ষণ না গুনে। প্রথমেই তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে সাইডলাইন বৈঠকের শিডিউল এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
দিনাজপুরে হিলে স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় 20% শুল্ক আর $405 ভারত থেকে 4টি ট্রাকে 123 মেট্রিক টন পেঁয়াজ দেশে আসে। হিলি বন্দর ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় 13 সেপ্টেম্বর থেকে রপ্তানিতে 40% শুল্ক কমিয়ে 20% এবং রপ্তানি মূল্য টন প্রতি $550 মার্কিন ডলার থেকে $145 কমিয়ে $405 নির্ধারণ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে ভারতের কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ায় পেঁয়াজ আমদানি গত 2 দিন ধরে বন্ধ ছিল। জটিলতা কাটিয়ে গতকাল থেকে আমদানি শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ে চলছে ওরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম। পরিবারের সুখ শান্তি ও সুস্থতা কামনায় কারাম নামের বিশেষ বৃক্ষের বন্দনার মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলা সালন্দর ইউনিয়নের 5 পীরডাঙ্গা গ্রামে শুরু হয় এই উৎসব। পরদিন কারাম গাছের পূজা অর্চনা শেষে নদীতে ভাসিয়ে দিয়ে এই উৎসবের সমাপ্তি হবে। উপোস থাকা ও তা ভাঙার পর নাচ গান ও পূজা অর্চনার মধ্য দিয়ে 2 দিন ব্যাপী চলে এই উৎসব। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। সব বয়সের ওরাও সম্প্রদায়ের লোকজন গানের সুরে সুর মিলিয়ে গাছ দেবতার প্রার্থনায় মেতে ওঠে। এবছরও ওরাও সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী কারাম পূজা উদযাপিত হচ্ছে। প্রতি বছর যেভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে, আদিকাল থেকে করে আসতেছি, আমাদের বাপ দাদারা করে আসছে, আমরাও সেটা করে আসতেছি। এই কারাম উৎসবের মাধ্যমে দেশ যেন ভালো হয়, শান্তি হয়, সবাই মিলেমিশে করে একসাথে যেন চলতে পারি। আজকে এই দিনটাতে আমরা পুরো এলাকার গ্রামবাসী এবং ছোট বড় সবাই মিলে একত্র হয়ে এই উৎসবটা পালন করি। আধুনিক বাদ্যযন্ত্রের দখলে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে একতারা দোতারার মতো আদি বাদ্যযন্ত্র। হারিয়ে যাচ্ছে বাউল গান। গানকে ধরে রাখতে বাবার পুরনো পেশা দোতারা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন যশোরের বাউল শিল্পী মকবুল হোসেন। যদিও অর্থের অভাবে এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না তিনি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। বাঁচে কেমনি মেঘে বরিশান বিনি। যশোরের ভেকুটিয়া গ্রামের তেঁতুলতলার বাসিন্দা বাউল শিল্পী মকবুল হোসেন। বাউল গানের প্রতি অদম্য নেশা তাকে এতটাই পেয়ে বসেছিল যে বাউল সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। বাউল গানের পাশাপাশি বাবার কাছ থেকে দোতারা তৈরি করাটাও রপ্ত করেছিলেন মকবুল। এক একটি দোতারা তৈরি করতে সময় লাগে 15 দিন, খরচ পড়ে প্রায় 10,000 টাকা, আর মানভেদে বিক্রি হয় 12 থেকে 15,000 টাকায়। মকবুল হোসেন এখানে দোতারাগুলো মান ভালো, তাই সেখানে অর্ডার দিয়েছি, আমি একটা দোতারা নিতে এসেছি। এই দোতারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেল দেয় এবং বিভিন্ন জায়গা থেকে লোক এসে বাসায় এসে নিয়ে যায়। বর্তমানে আর্থিক অনটনের কারণে তিনি একাই দোতারা তৈরি করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন তিনি ও তার মেয়ে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমাকে যদি অর্থনৈতিকভাবে একটু সহায়তা করতে পারতেন এবং এই ব্যবসাটাকে যদি বাণিজ্যিকভাবে বিক্রয়ের ব্যবস্থা করতে পারতেন, তাহলে আমার এই ব্যবসাটাকে আমি আরো প্রসারিত করতে পারতাম। আর্থিক সহায়তা পাওয়া গেলে বাউল মকবুলের তৈরি দোতারা দেশের চাহিদা মিটিয়ে বেশি পরিমাণে বিদেশেও রপ্তানি করা যেত, এমনটাই মত স্থানীয়দের। তুমি দাতা শিরোমণি, আমি চাতক ভাগিনী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। জয়দে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবারে মৌসুম শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্টুটগার্টকে 3-1 গোলে হারিয়েছে তারা। এছাড়া অন্য ম্যাচে এসি মিলানকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। আর দিনামো জাগ্রেবের বিপক্ষে 9-2 গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। এস এম আশরাফের রিপোর্ট।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিরোধের দেয়াল গড়ে তুললেন থিবো কর্তোয়া, আর তাই 25 মিনিটের মধ্যে অন্তত 2 গোলের লিড নেয়ার সুযোগ পেলেও তাতে ব্যর্থ স্টুটগার্ট। কিন্তু দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে কার্লো আনচেলত্তির দল প্রথম মিনিটেই গোল উৎসবে মাতলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকেই গোল পেলেন ফ্রান্স তারকা। ডেনিস উনধাব 68 মিনিটে সমতায় ফেরালে জার্মান শিবির নড়ে চড়ে বসে 82 মিনিট পর্যন্ত ম্যাচ 1-1 সমতায়। 83 মিনিটে রুদিগারের গোলে এগিয়ে যায় লা ব্লাঙ্কোরা। আর ইনজুরি সময়ে ক্লাব জার্সিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের রেকর্ড করে দলকে জেতান এনরিক। আরেক ম্যাচে 2 জায়ান্টের লড়াইয়ে নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে 3 মিনিটেই দলকে এগিয়ে নেন এসি মিলানের পুলিসিচ, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ইব্রাহিম কোনাতে সমতায় ফেরান 23 মিনিটে। ভ্যানডাইকের গোলে প্রথমার্ধে স্লটের দল এগিয়ে যায় 2-1। এরপর ডোমিনিক সবুচলাইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। দিনামো জাগ্রেবকে গোল বন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। 9 গোলের মধ্যে 4টি পেয়েছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। তাতে স্বদেশী ওয়েন রুনির 30 গোলের রেকর্ড ভেঙে টুর্নামেন্টে সর্বোচ্চ 33 গোলের মালিক এখন এই স্ট্রাইকার। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। অপরাধীদের সরাসরি গ্রেফতার ও তাৎক্ষণিক সাজা দিতে পারবেন কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা, পুলিশের দাবি নারী ঘটিত বিরোধ। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দাবি। এবং শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।